কথায় আছে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। কথাটা কিন্তু একদমই মিথ্যে নয়, কারণ সবসময় কাছের মানুষই ক্ষতি বেশি করে। অনাথ আশ্রম থেকে এক দম্পতি ফুটফুটে সুন্দর 10 বছরের একটি মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু এই বাচ্চা মেয়েটা তাদের বাড়িতে আসার পরেই ঘটতে থাকে একের পর এক আজব সব ঘটনা, যেটা না দেখলেই আপনি বিশ্বাসই করতে পারবেন না। অসম্ভব মিস্ট্রি, থ্রিলার আর টুইস্টে ভরপুর আমার আজকের গল্পটা, যেটা না দেখলেই আপনি বিশ্বাসই করতে পারবেন না একটা ছোট্ট বাচ্চা মেয়ে কত কিছুই যে করতে পারে। বলছিলাম 2009 সালে মুক্তিপ্রাপ্ত অরফান মুভিটির কথা দিচ্ছি, এই ছোট্ট বাচ্চা মেয়েটার কার্যকলাপ দেখে আপনার ভয়ে গা কাটা দিয়ে উঠবে। তো চলুন আর দেরি না করে সে বাচ্চা মেয়েটার কীর্তিকলাপ দেখে আসা যাক। গল্পের শুরুতেই আমরা একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাই। এই মহিলার নাম কেট, আর ইনি হচ্ছেন ওনার স্বামী জন। হঠাৎ করে কেটের প্রসব বেদনা শুরু হলে জন তাকে হসপিটালে নিয়ে আসে, আর একজন নার্স যখন তাকে অপারেশন থিয়েটার নিয়ে যাচ্ছিল তখন কেট সে নার্সকে বলে এটা তার তৃতীয় বেবি, আর সে ইতিমধ্যে বেবির নামও ঠিক করে ফেলেছে। সে বেবির নাম রাখবে জেসিকা। তখন হঠাৎ করে কেট তার পায়ের দিকে তাকিয়ে দেখে নিচে রক্ত পড়ে আছে। আসলে তার বাচ্চাটা পেটের মধ্যেই মারা গিয়েছে, আর এই কথা জানতে পেরে কেট অনেক জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। তখন দেখা যায় কেটের ঘুম ভেঙে গেছে। আসলে কেট এতক্ষণ স্বপ্নে দেখছিল, কিন্তু এটা সত্যি যে তার তৃতীয় বেবিটা এভাবেই মারা গিয়েছিল, আর কেট সেই দিনটার কথা কোনোভাবেই ভুলতে পারছিল না। কেটের বর্তমানে 2টি বেবি আছে। তার 4 বছরের একটা মেয়ে যার নাম ম্যাক্স, আর 12 বছরের একটা ছেলে যার নাম হচ্ছে ড্যানিয়েল। তারপরও সে মৃত বাচ্চাটার কথা কোনোভাবে ভুলতে পারছিল না, আর এর জন্য সে তার স্বামীর কাছ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছিল। তাই কেট আর তার স্বামী সিদ্ধান্ত নেয় তার অনাথ আশ্রম থেকে একটি বাচ্চাকে দত্তক নেবে। তাই পরদিন সকালবেলা তারা দুজন মিলে এক অনাথ আশ্রমে যায় বাচ্চা দত্তক নেওয়ার জন্য। এখানে গিয়ে তার একটি 10 বছর মেয়ের সঙ্গে পরিচিত হয় যার নাম হচ্ছে অ্যাস্তার। অ্যাস্তারকে প্রথম দেখাতেই কেট আর জনের খুব ভালো লেগে যায়। তাই সে অনাথ আশ্রমের সিস্টার যার নাম অ্যাভিগেল, তার কাছে কেট এস্তার সম্পর্কে বিস্তারিত জানতে চায়। অ্যাভিগেল বলে আজ থেকে 7 বছর আগে এস্তারের মা বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর সেখান থেকে অলৌকিকভাবে এস্তার বেঁচে যায়। তখন প্রথমে তাকে রাশিয়া একটি অনাথ আশ্রমে রাখা হয়, আর সেখান থেকে ওকে এখানে আনা হয়েছে, আর সে থেকে এস্তার এখানেই আছে। এভিগেল আরও বলে এখানকার সব বাচ্চাদের থেকে এস্তার অনেক বুদ্ধিমান, আর তার ব্যবহারও অনেক ভালো। এস্তার রাশিয়ান হওয়ার সত্ত্বেও সে ইংলিশ খুবই ভালো বলে। এসব কথা শুনে জন এস্তারকে তাদের বাড়িতে নিয়ে আসে, আর এস্তারকে দেখে ম্যাক্স অনেক খুশি হয়, কিন্তু ড্যানিয়েল তেমন একটা খুশি হতে পারে না, কারণ এস্তারকে পেয়ে তার মা বাবা অনেক খুশি ছিল। তাই সে ভাবছিল তার থেকে এস্তারকে হয়তো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি, ম্যাক্স কিন্তু কথা বলতে পারে না, এমনকি সে কানেও তেমন একটা শুনতে পায় না। তো যাই হোক, এস্তারকে পেয়ে ড্যানিয়েল ছাড়া পুরো পরিবার খুব খুশি ছিল। তো একদিন কেট আর জন তাদের বেডরুমে স্পেশাল সময় কাটাচ্ছিল, তখন এস্তার ম্যাক্সকে নিয়ে সেখানে চলে আসে, আর কেটকে বলে মা আমাদের খুব ভয় করছে। এ কথা শুনে কেট তাদের দুজনকে তার নিজের কাছে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালবেলা তাদের বাড়ির পাশের জঙ্গলে ড্যানিয়েল একটি বন্দুক নিয়ে তার নিশানার প্র্যাকটিস করছিল। তখন ভুল করে সে একটি পায়রাকে গুলি করে দেয়, আর পায়রাটা নিচে পড়ে ব্যথায় ছটফট করতে থাকে। এটা দেখে ড্যানিয়েল খুব কষ্ট পাচ্ছিল। তখন এস্তার আর ম্যাক্স সেখানে এসে এটা দেখে এস্তার ড্যানিয়েলকে বলে এই পাথরটা দিয়ে পায়রাটাকে মেরে ফেলো, এতে করে পায়রাটা আর কষ্ট পাবে না। ড্যানিয়েল তখন বলে আমি এটা করতে পারবো না। এই কথা শুনে এস্তার বলে তুমি যদি এটা করতে না পারো তাহলে আর কি করার, আমাকে কাজটা করতে হবে। এরপর এস্তার পাথরটা দিয়ে সে পায়রাটাকে নৃশংসভাবে সেখানে মেরে ফেলে। এস্তার যেহেতু এখন জন আর কেটের সন্তান, তাই তার এস্তারকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। কিন্তু স্কুলের প্রথম দিন থেকে একটি মেয়ে এস্তারকে খুব জ্বালাতন করত। একদিন মেয়েটা এস্তারের গলার বেল্টটা হাত দিয়ে টান দেয়, আর এই কারণে এস্তার খুব রেগে গিয়ে জোরে চিৎকার করতে থাকে, আর তার এত জোরে চিৎকারে ক্লাসের সবাই ভয় পেয়ে যায়। এরপর এস্তার স্কুল থেকে বাড়ি ফিরে আসে, আর কেট কিন্তু এস্তারকে খুবই ভালোবাসে। তাই সে এস্তারকে একটি বড় গোলাপ গাছ দেখায়, যেটা ফুলে ফুলে ভরা ছিল। কেট বলে এটাই তার মৃত মেয়ে জেসিকার কবর। জেসিকার সম্পর্কে বলতে বলতে কেট একসময় ইমোশনাল হয়ে এস্তারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরদিন কেট আর জন রান্নাঘরে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল, তখন এস্তার এই অবস্থায় আবার তাদেরকে দেখে ফেলে। এতে জন আর কেট কিছুটা লজ্জায় পড়ে যায়। এরপর কেট রান্নাঘরে বিষয়ে কথা বলার জন্য প্রথমে এস্তারের কাছে আসলে সে বলে আমাকে এই বিষয়ে কোনো কিছু বলার দরকার নেই, আমি এই বিষয়ে আগে থেকেই সবকিছুই জানি। এই 10 বছরের বাচ্চার মুখে এমন কথা শুনে কেট অবাক হয়ে যায়। তার মনে সন্দেহ হতে শুরু করে, সে বুঝতে পারে না এই 10 বছরের বাচ্চা মেয়ে এত কিছু জানে কিভাবে। তো যাই হোক, পরদিন জন এস্তার ম্যাক্স আর ড্যানিয়েলকে নিয়ে পার্কে বেড়াতে যায়। তখন এস্তার খেয়াল করে তার স্কুলে বিরক্ত করা সেই মেয়েটাও সেখানে এসেছে। তখন এস্তার তার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেটা দেখে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। মেয়েটা তার থেকে এড়িয়ে চলতে থাকে, কিন্তু এস্তার তার পিছু নিয়ে কৌশলে একটা রাইড থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে করে সেই মেয়েটার পায়ে খুব জোরে আঘাত লাগে।
রাতের বেলায় জন যখন সবাইকে নিয়ে খাবার টেবিলে বসে খাচ্ছিল তখন সে এস্তারের কাছে পার্কে ওই মেয়েটার পড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। এস্তার তখন জনকে বলে, আমি খেলছিলাম আর খেলতে খেলতেই ও পা পিছলে পড়ে গিয়েছে। ম্যাক্সও ইশারায় এই কথাটাই তার বাবাকে বোঝায়, কিন্তু ড্যানিয়েল সত্যিটা জানতো, তাই সে তার আর ম্যাক্সের কথার প্রতিবাদ করে। ড্যানিয়েলের এমন ব্যবহার দেখে তার মা বাবা এস্তারের কাছে ক্ষমা যেতে বলে, কিন্তু ড্যানিয়েল তার মা বাবার কথা না শুনে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পরেই এস্তারের আচরণে পরিবর্তন হতে শুরু করে। সে কেটের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত, কিন্তু জনের সঙ্গে খুব ভালো ব্যবহার করত। তাকে দেখে মনে হতো কেটকে যেন সে সহ্যই করতে পারে না। এটা লক্ষ্য করে কেট একদিন এই কথা জনের সঙ্গে বলতে গেলে জন কেটকে বুঝায় এস্তার এখনও বাচ্চা মেয়ে, তাই সে কি বলতে কি বলে ফেলে এ কথা ধরতে হয় না। কিন্তু এস্তারের এই ব্যবহারের কারণে জন আর কেটের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। এতে করে তাদের পরিবারের কেমন যেন এক অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই সব কিছু মিলিয়ে কেটের এস্তারের ওপর সন্দেহ হতে শুরু করে। তাই সে সব ক্লিয়ার হওয়ার জন্য অনাথ আশ্রমের সিস্টার এবিগেলের কাছে ফোন দেয়, কিন্তু এবিগেল তাকে বলে, ম্যাডাম এত কিছু ফোনে বলা সম্ভব নয়, আমি কাল আপনাদের বাসায় আসবো। তো পরদিন কথা মতো সিস্টার এবিগেল কেটের বাসায় আসে। তখন কেট এস্তারের সম্পর্কে জানতে চাইলে এবিগেল বলে, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, এস্তারকে আগে যে বাসায় অ্যাডপ্ট করা হয়েছিল সেই বাসায় হঠাৎ করে একদিন আগুন লেগে যায়, কিন্তু আগুনটা কে লাগিয়েছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। এসব কথা শুনে কেটের এস্তারের ওপর সন্দেহ আরও গভীর হতে শুরু করে। এদিকে এস্তার আড়াল থেকে সিস্টার এবিগেলের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। এসব কথা শুনে সে ম্যাক্সের কাছে গিয়ে বলে, চলো আমরা ট্রি হাউসে খেলতে যাই। তো যাই হোক, ম্যাক্স আর এস্তার যখন জঙ্গলের দিকে ট্রি হাউসে খেলতে গিয়েছিল তখন সিস্টারের গাড়ি আসতে দেখে এস্তার ম্যাক্সকে ঠেলে সিস্টারের গাড়ির সামনে ফেলে দেয়। সিস্টার কোনো রকমে তার গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে বের হয়ে ম্যাক্সকে যখন তুলতে যায় তখন পেছন থেকে এস্তার একটা হাতুড়ি নিয়ে এসে সিস্টারের মাথায় সজোর আঘাত করতে থাকে। আর এই আঘাতের ফলে সিস্টার সেখানে মৃত্যুবরণ করে। ম্যাক্স এটা থেকে খুব ভয় পেয়ে যায়, কিন্তু এস্তার তাকে বুঝিয়ে শান্ত করে। এরপর সে ট্রি হাউসে তার নিজের গায়ে লেগে থাকা রক্ত পরিষ্কার করে সমস্ত প্রমাণ লুকিয়ে ফেলে। কিন্তু তখন হঠাৎ করে আড়াল থেকে ড্যানিয়েল তাদের দেখে ফেলে। তখন এস্তারও ড্যানিয়েলকে দেখে ফেলে। তাই রাতের বেলায় একটা কাঁটা নিয়ে এস্তার ড্যানিয়েলের কাছে গিয়ে তাকে ভয় দেখিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে। আর সে যদি এই সম্পর্কে কাউকে কিছু বলে তাহলে সেদিন পার্কে মেয়েটার সঙ্গে যেটা হয়েছিল আর আজ সিস্টারের সঙ্গে যেটা হয়েছে সেটা তার সঙ্গেও ঘটবে। এই ব্যাপারে তাকে হুমকি দিয়ে যায়। এদিকে কেটের কেমন যেন সন্দেহ হয়। পরদিন কেট আর জন এস্তারকে ডাক্তারের কাছে নিয়ে আসে, কিন্তু এখানে এস্তার ডক্টরকে এমনভাবে বোঝায় ডক্টর তার কথার জালে ফেসে জনকে বলে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কেটের থাকতে পারে। এস্তারের ভিতরে কোনো সমস্যা নেই, কারণ কেটের আগে একটা বাচ্চা হয়েছে, তাই তার মধ্যে ভুল ধারণা আসতেই পারে। এই কথা শুনে জন কেটের উপর খুব রেগে যায়। আর এভাবেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়ে যায়। ঠিক তখনই সে অনাথ আশ্রম থেকে একটি ফোন আসে, আর ফোনের ওপার থেকে আরেকজন সিস্টার বলে, সিস্টার এবিগেল আপনাদের বাসায় গিয়েছিল, কিন্তু তিনি তো এখনো আশ্রমে ফিরে আসেনি। এ কথা শুনে কেট আর জন খুবই চিন্তায় পড়ে যায়, কারণ শেষবারের মতো সিস্টার এবিগেল তাদের বাসায় এসেছিল। তারা বুঝতে পারে না তার সঙ্গে এমন কি হতে পারে, যার জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশ তদন্ত করে অনেক খোঁজাখুঁজির পর এবিগেলের মৃতদেহ উদ্ধার করে। এই কথা শুনে কেটের এস্তারের উপর সন্দেহ আরও বাড়তে শুরু করে। সেই বিষয়টাকে এবার খুবই সিরিয়াসলি নেয়, তাই এস্তারের ব্যাপারে সে এবার নিজে তদন্ত করতে শুরু করে। তখন জন আর কেট মিলে সিদ্ধান্ত নেয় তারা রাশিয়ার অনাথ আশ্রমে এস্তারের ব্যাপারে খোঁজ নেবে। কিন্তু তারা কল করে সেখানে জানতে পারে রাশিয়ান অনাথ আশ্রমে এস্তার নামে কোনো মেয়ের কখনো ছিল না। এই কথা শুনে এই ব্যাপারটা নিয়ে তাদের আরও ভাবায়। এই সব কিছু ভাবতে ভাবতেই কেট কিচেনে কাজ করছিল। তখন এস্তার একগুচ্ছ ফুল নিয়ে কেটকে গিফট করে, কিন্তু কেট ফুলগুলো দেখেই বুঝে যায় ফুলগুলো তার মৃত মেয়ে জেসিকার কবরের উপরের সেই ফুল। তাই সে রেগে এস্তারের হাত চেপে ধরে, কিন্তু তখন জন এসে এস্তারকে কেটের কাছ থেকে ছাড়িয়ে নেয়। এরপর সেদিন রাতের বেলা জন এস্তারের রুমে তাকে দেখতে আসে। তখন এস্তার তার সেই আহত জায়গাগুলো জনকে দেখায়, যেগুলো কেট তাকে মারার কারণে হয়েছিল। আসলে বাস্তবে কিন্তু এমন কিছুই হয়নি। জনকে দেখানোর জন্য এস্তার রুমে এসে নিজে এই ক্ষতগুলো সৃষ্টি করেছিল। এস্তারের এই ক্ষতগুলো দেখে জন কেটের উপর খুব রেগে যায় আর তাকে বকাবকি করতে থাকে। তখন কেট খুব রেগে বাইরে চলে যায় আর দোকান থেকে 2 বোতল ড্রিঙ্কস কেনে, কিন্তু 1 বোতলও সে খায় না। 1 বোতল বাড়িতে ফিরে সিঙ্কের মধ্যে ফেলে দেয় আর 1 বোতল রেখে দেয়। পরদিন সকালবেলা ড্যানিয়েল আর ম্যাক্সকে তাদের স্কুলে পৌঁছে দিতে গেলে ড্যানিয়েল যখন তার ক্লাসে যাচ্ছিল তখন হঠাৎ করে তার কাছ থেকে কিছু বই পড়ে যায়। এর দেখে কেট সেগুলো দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে আসে। ম্যাক্স কিন্তু তখন গাড়ির ভিতরে ছিল, তাই হঠাৎ করে সেখানে এস্তার এসে ম্যাক্সকে গাড়ি থাকা অবস্থায় গাড়ি স্টার্ট করে দেয়। ম্যাক্স যেহেতু কথা বলতে পারে না তাই সে চিৎকারও করতে পারছিল না। তখন সৌভাগ্যক্রমে গাড়িটা বরফে আটকে গিয়ে ম্যাক্স বেঁচে যায়। সেদিন কেট বাড়ি ফিরে দেখে সে ডক্টর তাদের বাড়িতে এসেছে আর জন তাকে সেই ড্রিঙ্কসের বোতলটা দেখায় যেটা এস্তার তাকে দিয়েছিল। কিন্তু কেট বলে সেই ড্রিঙ্কস কিনেছিল ঠিকই, কিন্তু এর থেকে একটুও খায়নি। এর কথা শুনে জন আর ডক্টর কেটকে রিহ্যাব সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে ম্যাক্স এস্তারের সমস্ত কীর্তিকলাপের ছবি এঁকে ড্যানিয়েলকে বুঝাচ্ছিল আর সব প্রমাণ ওই ট্রি হাউসে লুকিয়ে রেখেছে। এই কথাও ম্যাক্স ড্যানিয়েলকে বলে দেয়। ড্যানিয়েল সব কথা শুনে বলে সবকিছুই খুব শীঘ্রই বাবা মাকে জানাতে হবে, কিন্তু তাদের এই কথাগুলো এস্তার লুকিয়ে লুকিয়ে শুনছিল।
এদিকে কেট এস্তার রুমে গিয়ে একটা ডায়েরি খুঁজে পায়। সে ডায়েরির মধ্যে অনেকগুলো মানুষের ছবি ছিল আর সেখানে সার্লি ইনস্টিটিউটের নাম খুঁজে পায়। কেট যখন সার্লি ইনস্টিটিউটের নাম দিয়ে নেটে সার্চে দেয় আর সেখান থেকে সে জানতে পারে এটা কোনো অনাথ আশ্রম নয়, এটা একটা মেন্টাল হসপিটাল। এরপর কেট সেই ইনস্টিটিউটে ফোন করে এস্তারের সম্পর্কে ভালোভাবে জানার জন্য তাদেরকে এস্তারের একটা ছবি মেল করে। অপরদিকে ড্যানিয়েল এস্তারের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করার জন্য সে ট্রি হাউসে গেলে এস্তারও তাকে অনুসরণ করে সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে এস্তার সব প্রমাণ আগুনে ধরিয়ে দেয়। আগুন যখন পুরো রুমের মধ্যে ছড়িয়ে পড়ে তখন এস্তার ড্যানিয়েলকে সে রুমের মধ্যে বন্ধ করে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় যাতে ওই প্রমাণগুলোর সাথে ড্যানিয়েলও পুড়ে মারা যায়। ট্রি হাউসে আগুন লাগতে দেখে কেট দ্রুত বাইরে বের হয়ে আসে আর ড্যানিয়েল কোনো মতে সে ট্রি হাউসে থেকে বাইরে বেরিয়ে অজ্ঞান হয়ে যায়। আর তখনই এস্তার একটা পাথর নিয়ে ড্যানিয়েলকে মারতে যায়। এটা দেখে ম্যাক্স এস্তারকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখনই সেখানে কেট এসে ড্যানিয়েলকে হসপিটালে নিয়ে যায়। এই খবর শুনতে পেয়ে জন হসপিটালে ছুটে আসে আর জনকে দেখে কেট এস্তারের ব্যাপারে সবকিছু খুলে বলে, কিন্তু জন কিছুতেই কেটের কথা বিশ্বাস করে না। এদিকে সেই হসপিটালে এস্তার আবারও ড্যানিয়েলকে তার অক্সিজেনের মাস্ক খুলে দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তখন কেট সেখানে চলে এসে সবকিছু দেখে ফেলে। এরপর কেট এই সবকিছু সহ্য করতে না পেরে এস্তারকে জোরে একটা থাপ্পড় দেয় আর তখন সেখানে হসপিটালের স্টাফরা চলে আসে। তারা ওরকম একটা বাচ্চা মেয়েকে মারতে দেখে সবাই কেটকে দোষী মনে করে, তাই তারা কেটকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। কেটের যখন জ্ঞান ফিরে তখন সে জনকে বাচ্চাদের খেয়াল রাখতে বলে। তো যাই হোক, জন এস্তার আর ম্যাক্সকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সবকিছু মিলে জন খুব টেনশনে ছিল, তাই বাড়িতে ফিরে সে ড্রিঙ্কস করা শুরু করে দেয়। তখনই সেখানে এস্তার বড়দের মতো পোশাক পরে তার বাবার সামনে আসে আর তাকে তার দিকে আকর্ষিত করার চেষ্টা করে, কিন্তু জন এস্তারকে বলে আমি তোমাকে আমার মেয়ের মতোই দেখি। এই কথা শুনে এস্তার রেগে সেখান থেকে চলে যায়। এদিকে কেটের কাছে সার্লি ইনস্টিটিউট থেকে ফোন করা হয়। আসলে এই ফোনটা সেখানকার একজন ডক্টর করেছিল। উনি কেটকে বলে আসলে এস্তার তার আসল নাম নয়, তার নাম হলো লিনা ক্লামন। তার বয়স 9 বছর নয়, আসলে সে 33 বছরের একজন মহিলা আর সে সবসময় বাচ্চা সেজে সবাইকে বোকা বানায়। সে ডক্টর কেটকে আরও বলে সে এখানকার সব থেকে ডেঞ্জারাস রোগী ছিল। তাছাড়া এর আগে সে 7 জনকে খুনও করেছে। শুধু তাই নয়, সে এর আগে যে বাড়িতে ছিল সে বাড়িতে এস্তার আগুন ধরিয়ে দেয়, কারণ এস্তার ওই বাড়ির মালিককে খারাপ প্রস্তাব দিয়েছিল, কিন্তু ওই বাড়ির মালিক তার সঙ্গে খারাপ কাজ করতে চায়নি, তাই সে রেগে ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। আর সে এতটাই ডেঞ্জারাস ছিল যে হসপিটালে থাকার সময় তার হাতে আর গলায় বেড়ে দিয়ে বেঁধে রাখা হতো। এ কারণে তার হাতে আর গলায় দাগ রয়েছে, আর সেই দাগ লুকানোর জন্য সে হাতে আর গলায় সবসময় বেল পরে থাকে। তখন ডক্টর কেটকে বলে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, তাই আপনি যত দ্রুত সম্ভব পুলিশকে কল করে ডাকুন, কারণ আপনার পরিবার এখন খুব বিপদে রয়েছে। এই কথা শুনে কেট তার বাড়িতে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন ঢোকাতে পারছিল না। আর ঢোকাবে বা কি করে, এস্তার তো আগে থেকে ফোনের সমস্ত লাইন কেটে দিয়ে। এদিকে জন এস্তার রুমে যায় তাকে খোঁজার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে অনেক খারাপ খারাপ পেন্টিং দেখতে পায়। আর এই পেন্টিংগুলো দেখে জন এস্তারের উদ্দেশ্য বুঝতে পারে, কিন্তু বুঝতে পেরে আর কি হবে, তখন অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এস্তার একটু ছুরি নিয়ে সেটা জনের বুকে গেঁথে দেয় আর জন সেখানেই মারা যায়। এদিকে ম্যাক্স সবকিছু দেখে ভয় পেয়ে তার রুমে গিয়ে লুকিয়ে পড়ে আর সে বাড়িতে ফিরে জনের লাশ দেখতে পায়। এটা দেখে সে ম্যাক্সকে খুঁজতে শুরু করে। তখন এস্তার কেটের হাতে গুলি করে। এরপরও সে ম্যাক্সকে খোঁজার জন্য ছাদে যায়। তখন কেট ছাদে দাঁড়িয়ে এস্তারের মনোযোগ তার দিকে আনার চেষ্টা করে। এরপর কেট ছাদ ভেঙে এস্তারের উপর পড়ে যায় আর এতে করে তারা দুজনেই জ্ঞান হারায়। যখন কেটের জ্ঞান ফিরে তখন সে ম্যাক্সকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এস্তারও তাদের পিছু ছাড়ে না, সেও তাদের সঙ্গে বাইরে বের হয়ে আসে। এরপর কেট আর এস্তারের মধ্যে লড়াই শুরু হয়। আর এখানে ম্যাক্স একটি কাজ করে বসে, সে তার কাছে থাকা বন্দুকটা দিয়ে এস্তারকে লক্ষ্য করে গুলি করতে চায়, কিন্তু গুলিটা ভুল করে এস্তারের গায়ে না লেগে সেখানকার বরফের মধ্যে লাগে। আর এই গুলি করার জন্য সেখানকার বরফের মধ্যে ফাটল ধরে, আর এই ফাটলের জন্য কেট আর এস্তার বরফের পানির নিচে পড়ে যায়। কেট সেখানে থেকে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু এস্তার তাকে নিচের দিকে টানতে থাকে, কিন্তু কেট তার নিজের জীবন বাঁচানোর জন্য এস্তারের মুখ খুব জোরে একটা লাথি মারে। এই জন্য এস্তার পানির একদম নিচে গিয়ে ধাক্কা খায়। কেট তখন ম্যাক্সকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, আর এরই সাথে তার জীবনের এক বিভীষিকাময় রাতের সমাপ্তি ঘটে। আর আমার গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরো নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।